আমি জিএম জুলফিকার। আমি স্বাধীনতা যুদ্ধে ৬ নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার এয়ার ভাইস মার্শাল এম.কে. বাশার সাহেবের আন্ডারে মেজর নওয়াজ সাহেবের অধীনে আমি বাউলা বড়খাতা পাটগ্রাম বুড়িমারি এলাকায় ডিফেন্সের সঙ্গে যুদ্ধরত ছিলাম। আপনার বাবার নাম? আমার বাবার নাম ডাক্তার জি.এম.এ. কাদের। উনি রংপুর মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন, লেকচারার অফ ফরেনসিক মেডিসিন, রংপুর মেডিকেল কলেজ। আর আমি ওই সময়। মায়ের নাম? আমার মায়ের নাম সৈয়দা আক্তার মহল, উনি গৃহিণী। আমার 1971 সনে আপনি পড়াশোনা করতেন তখন? আমি 1970-71 শিক্ষাবর্ষে নীলফামারী মহাবিদ্যালয়ে আইএসসি ছাত্র ছিলাম। আমার 71-এর 16ই মে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা ছিল, কিন্তু 26শে মার্চের পরেই দেশের অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই যে স্বাধীনতার সূচনা, তখন থেকে লেখাপড়ার ফাঁকেও এই একটা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধের আকাঙ্ক্ষা নিয়ে আমি ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা 6 দফার আন্দোলনের ভিত্তিতে নীলফামারীর অগ্রজ যারা রাজনীতিবিদ ছিলেন, ছাত্র রাজনীতিবিদ, তাদের সঙ্গে। কয় নম্বর সেক্টরে? 6 নম্বর সেক্টরে। ট্রেনিং কোথায় নিলেন? আমি 6 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করি, কিন্তু আমি নীলফামারী থেকে ডোমার হয়ে আমার ইন্ডিয়ায় প্রবেশ করি এবং ওখান থেকে বিএসএফের লোকেরা আমাদের চালসা সাব ডিভিশনের মেটেলি থানার অন্তর্গত উইংটং নামক জায়গায় একটা পরিত্যক্ত ট্রেনিং সেন্টার, সেখানে প্রথম এবং মুক্তিযুদ্ধের প্রথম ব্যাচ আমি ট্রেনিং দিছি ওখানে। এবং আমার ট্রেনিং সেন্টারে বঙ্গবন্ধু তনয় শেখ কামালও ওখানে ছিলেন। আচ্ছা, কয়দিনের ট্রেনিং হলো আপনাদের? আমি ওখানে প্রথমে 28 দিনের ট্রেনিং দিই। আচ্ছা, 28 দিনের ট্রেনিং দেওয়ার পরে আবার যুদ্ধক্ষেত্রে আসে, আবার 11 দিনের একটা স্পেশাল ট্রেনিং দিই। সেটা মাইন চার্জ এবং মলাটো ককটেল এভরিথিং, মানে ডেমোলিশন স্পেশালিস্ট হিসাবে আমি আবার ট্রেনিং দিই। এবং আমরা আমাদের 11 জনের একটা সেকশন নিয়ে আমি ডিফেন্সে যুদ্ধরত ছিলাম। আপনার এফএফ নম কত ছিল? আমার এফএফ নম ছিল 3/28। এমনি আপনি কোথায় কোথায় আপনারা যুদ্ধ করলেন? আমি এফএফ ছিলাম, আমি যুদ্ধ করছি। জায়গাগুলির নাম? প্রথম যুদ্ধ করছি হিট অ্যান্ড রান হিসাবে, সেখানে হচ্ছে মিরগড়, জগদল, আপনার কোটগড়, এইসব এলাকায় থেকে হিট অ্যান্ড রান করি। এবং পরবর্তীতে বাউরা বড়খাতা পাটগ্রাম বুড়িমারি লালমনিরহাট এলাকায় এই প্রত্যক্ষ ডিফেন্সের সঙ্গে অংশগ্রহণ করে যুদ্ধ। আমরা আপনার একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 18ই সেপ্টেম্বর 1970-এ আমরা আমরা নওয়াজ সাহেবের আন্ডারে সাব সেক্টর কমান্ডার মেজর নওয়াজ সাহেবের আন্ডারে ক্যাপ্টেন মতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 150-200 মুক্তিযোদ্ধা, এফএফ, আপনার আনসার মুজাহিদের লোক এবং বেঙ্গল রেজিমেন্টের লোকেরা সব মিলে আমরা বড়খাতা টার্গেট ছিল। বড়খাতা রেল স্টেশনের উপরে যে 25 পাঞ্জাব রেজিমেন্টের একটা ডিফেন্স ছিল, সেই ডিফেন্সটাকে উচ্ছেদ করার যে উদ্দেশ্যে আমরা সন্ধ্যার সময় এটার উপর অতর্কিত আক্রমণ চালাই। এবং এই আক্রমণের দিনটাই আমার জীবনের স্মরণীয় দিন, কারণ ওই দিনেই সারা রাত যুদ্ধের পরে ঠিক ভোর রাতে 19শে সেপ্টেম্বর ভোর রাতে আমি যখন যুদ্ধ প্রায় স্তীমিত হয়ে আসছিল, তখন আমি এক পজিশন থেকে আরেক পজিশনে সামনের দিকে যাওয়ার সময় শত্রু সেনাদের মাইন্স ফিল্ডে পড়ে যায় এবং আমার সামনে আমার সহকর্মী আরেকজন মুক্তিযোদ্ধা, সেও পড়ে যায়। এবং আমি ওই মাইন্স ফিল্ডে পড়ে যাওয়ার পরে
আমি যখন মাইন্স বিস্ফোরণে আমার একটা পা উড়ে যায়। কোন পা? আমার এই ডান পাটা উড়ে যায়। তো দেখতে পারবো আমরা? হ্যাঁ, এই যে ডান পাটা উড়ে যায়, ডান পাটা উড়ে যাওয়ার সময় এইখানে অ্যান্টি পার্সোনাল মাইন লাগে, লাগার পরে এই জায়গাগুলো আমার উড়ে যায় এবং এই রক শিরা উপশিরাগুলা ইতস্তত বিক্ষত রক্তে বয়ে যাচ্ছিল। তো আমি মাইন সম্বন্ধে যেহেতু আমার অভিজ্ঞতা ছিল, ট্রেনিং ছিল, তো আমি ওই যে একটা আলির উপরে মাইন পোতা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওইটাই আমি সামনে এগিয়ে গেছি এবং আমার সামনে যে মুক্তিযোদ্ধাটা যার মাইন্স পড়েছে আবার একটা মাইন্সে পড়ে যায়, তার হাত এবং বুকে লাগে। আমি ওটা দেখে পিছনে যখনই পিছাই, কিন্তু পিছনেই একটা মাইন্স ছিল, ওটাতে আমি পড়ে যাই এবং আমি খুব নিজের আয়ত্তে আমি ওই ক্ষতির জমিতে উল্টায় আমি ডিগবাজি দিয়ে ওখানে পড়ি এবং ওখানে পানি ছিল, পানিতে দেখলাম যে আমার পা রক্তে ভিজে লাল হয়ে গেছে। তো পরে আমি একটু আস্তে একটা সাইডে আসি এবং আমার লুঙ্গি ছিল পরনে, আবার গামছা ছিল আমার, এই গামছা দিয়ে আমি এই পাটাকে এখানে রক শিরা এইগুলা বাঁধি আমার এসএলআরটা হাতে নিয়ে আমি আস্তে আস্তে পিছনের দিকে চলে আসি এবং আমি যেহেতু এসএলআর আর অন্য শত্রু সেনাদের নাই, আমাদেরই ছিল, আমি এসএলআরটা আমি উঁচু করে ধরি যাতে আমাদের লোকেরা দেখে টের পায় এবং আমার পাসওয়ার্ডও জানা ছিল যাতে আমার লোকগুলো ভুলবশত আমার উপর আবার অ্যাটাক না করে। আমি এইভাবে এসে আবার 80-90 গজ পিছনে এসে আমাদের যে এলপি ছিল লুকিং পোস্ট, সেখানে আসলে আমাদের সহকর্মী ববিন আর নুরুন নবী, দুজন এফএস, তারা আমাকে কাঁধে করে নিয়ে যায়, পিছনে আমাদের একটা ছোট্ট চিকিৎসা কেন্দ্র আছে, সেখানে প্রাথমিক চিকিৎসা। আমার প্রাথমিক চিকিৎসা। এরপর কোথায় পরে আমাকে ওই একটা অ্যাম্বুলেন্সে উঠে সর্বপ্রথম বাগডোগরা এয়ারপোর্টের সিএমএস এ আমার অপারেশন হয়। এবং এই অপারেশনের পরে আমার গ্যাংগ্রিন হয়ে গেলে আমাকে ব্যারাকপুর সিএমএস এ ভর্তি করা হয়। ব্যারাকপুর সিএমএস থেকে আমি রাঁচিতে যাই এবং রাঁচিতে আমার স্বাস্থ্যের খুব অবনতি হওয়ার পরে, ওটা একটু স্বাস্থ্যসম্মত জায়গা ছিল, আদার্স ট্রিটমেন্টের পরে রাঁচিতে আমি একটু সুস্থ হওয়ার পরে ওখানেও একটা অপারেশন হয়। এরপরে আমি খিরকির পরে আমি পুনা আর্টিফিশিয়াল লিম্ফ সেন্টার মহারাষ্ট্র সামরিক হাসপাতাল, সেখানে আমাকে পাঠানো হয় এবং ওইখানে পরবর্তী অপারেশনের পরে পুনা আর্টিফিশিয়াল লিম্ফ সেন্টারে একটা কৃত্রিম পা লাগায়। তারপরে আমি দেশ স্বাধীনের পরে মার্চে এমনি পুনা হসপিটালে আপনার কোনো পুনা হসপিটালে যখন আমি ছিলাম তখন এটা ছিল আমার জানুয়ারির 5 তারিখ। তো জানুয়ারির 5 তারিখে মহারাষ্ট্রে পুনাতে একটা জনসভাও ছিল এবং হাসপাতালে আমরা মুক্তিযোদ্ধারা আছি, এই অনুষ্ঠানও আমাদের দেখতো ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। ছবিটা দেখতে পাচ্ছি, আমাদের দেখতে আসে এবং আমার সঙ্গে কথা হয়। উনি বলছেন যে হ্যাঁ, তোমরা সদ্য স্বাধীন দেশে যাবা, তোমরা। এবং আমি যে ছাত্র মুক্তিযোদ্ধা ছিলাম, ওটা আমি বললাম যে আমি স্টুডেন্ট ফ্রিডম ফাইটার। উনি বলল ঠিক আছে, তোমাদের নেতা শেখ মুজিবুর রহমান জীবিত ফিরে আসবে, তোমরা চিন্তা করিও না, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমরা তাকে আমাদের এই যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে ওনার সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাই। এই যে আমি আপনাদের তাহলে অনেক বড় স্মৃতি। দ্বিতীয়ভাবে এইটাই আমার জীবনের একটা বড় স্মৃতি। হ্যাঁ, এইটাই আমার জীবনে একটা বড় স্মৃতি। অ্যাক্সিডেন্টটাও যেমন এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাতে যে আমার আলোচনা হয়েছে যে ঘটনাটা, এটাও আমার জীবনের মুক্তিযুদ্ধের একটু স্মরণীয় ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জিএম জুলফিকার। আমি স্বাধীনতা যুদ্ধে 6 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার এয়ার ভাইস মার্শাল MK বাশার সাহেবের আন্ডারে মেজর নওজের সাহেবের অধীনে আমি বাউলা বড়খাতা পাটগ্রাম বুড়িমারি এলাকায় ডিফেন্সের সঙ্গে যুদ্ধরত ছিলাম। আপনার বাবার নাম? আমার বাবার নাম ডাক্তার GMA কাদের। উনি রংপুর মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন, লেকচারার অফ ফরেনসিক মেডিসিন, রংপুর মেডিকেল কলেজ। আর আমি ওই সময়। আমার মায়ের নাম? আমার মায়ের নাম সৈয়দা আক্তার মহল, উনি গৃহিণী। আমার
1971 সনে আপনি পড়াশোনা করতেন তখন? আমি 1970-71 শিক্ষাবর্ষে নীলফামারী মহাবিদ্যালয়ে আইএসসি ছাত্র ছিলাম। আমার 71-এর 16ই মে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা ছিল, কিন্তু 26শে মার্চের পরেই দেশের অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই যে স্বাধীনতার সূচনা, তখন থেকে লেখাপড়ার ফাঁকেও এই একটা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধের আকাঙ্ক্ষা নিয়ে আমি ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা 6 দফার আন্দোলনের ভিত্তিতে নীলফামারীর অগ্রজ যারা রাজনীতিবিদ ছিলেন, ছাত্র রাজনীতিবিদ, তাদের সঙ্গে। আপনি কয় নম্বর সেক্টরে? আমি 6 নম্বর সেক্টরে। ট্রেনিং কোথায় নিলেন? আমি 6 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করি, কিন্তু আমি নীলফামারী থেকে ডোমার হয়ে আমার ইন্ডিয়ায় প্রবেশ করি এবং ওখান থেকে বিএসএফ এর লোকেরা আমাদের চালসা সাব ডিভিশনের মেটেলি থানার অন্তর্গত উইংটং নামক জায়গায় একটা পরিত্যক্ত ট্রেনিং সেন্টার, সেখানে প্রথম এবং মুক্তিযুদ্ধের প্রথম ব্যাচ আমি ট্রেনিং দিছি ওখানে। এবং আমার ট্রেনিং সেন্টারে বঙ্গবন্ধু তনয় শেখ কামালও ওখানে ছিলেন। আচ্ছা, কদিনের ট্রেনিং হলো আপনাদের? আমি ওখানে প্রথমে 28 দিনের ট্রেনিং দিই। আচ্ছা, 28 দিনের ট্রেনিং দেওয়ার পরে আবার যুদ্ধক্ষেত্রে আসে, আবার 11 দিনের একটা স্পেশাল ট্রেনিং দিই, সেটা মাইন চার্জ এবং মলাটো ককটেল এভরিথিং, মানে ডেমোলিশন স্পেশালিস্ট হিসাবে আমি আবার ট্রেনিং দিই। এবং আমরা আমাদের 11 দিনের একটা সেকশন নিয়ে আমি ডিফেন্সে যুদ্ধরত ছিলাম। আপনার এফএফ নম কত ছিল? আমার এফএফ নম ছিল 3/28। এমনি আপনি কোথায় কোথায় আপনারা যুদ্ধ করলেন? আমি এফএফ ছিলাম, আমি যুদ্ধ করছি জায়গাগুলির নাম? প্রথম যুদ্ধ করছি হিট অ্যান্ড রান হিসাবে, সেখানে হচ্ছে মিরগড়, জগদল, আপনার কোটগড়, এইসব এলাকায় থেকে হিট অ্যান্ড রান করি। এবং পরবর্তীতে বাউরা, বড়খাতা, পাটগ্রাম, বুড়িমারি, লালমনিরহাট এলাকায় এই প্রত্যক্ষ ডিফেন্সের সঙ্গে অংশগ্রহণ করে যুদ্ধ। আমরা আপনার একটা উল্লেখযোগ্য আমার উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 18ই সেপ্টেম্বর 1970-এ আমরা 71 আমরা নওজের সাহেবের আন্ডারে, সাব সেক্টর কমান্ডার মেজর নওজের সাহেবের আন্ডারে ক্যাপ্টেন মতির প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 150-200 মুক্তিযোদ্ধা, এসএফ, আপনার আনসার মুজাহিদের লোক এবং বেঙ্গল রেজিমেন্টের লোকেরা সব মিলে আমরা বড়খাতা টার্গেট ছিল। বড়খাতা রেল স্টেশনের উপরে যে 25 পাঞ্জাব রেজিমেন্টের একটা ডিফেন্স ছিল, সেই ডিফেন্সটাকে উচ্ছেদ করার যে উদ্দেশ্যে আমরা সন্ধ্যার সময় এটার উপর অতর্কিত আক্রমণ চালাই। এবং এই আক্রমণের দিনটাই আমার জীবনের স্মরণীয় দিন, কারণ ওই দিনেই সারা রাত যুদ্ধের পরে ঠিক ভোর রাতে 19শে সেপ্টেম্বর ভোর রাতে আমি যখন যুদ্ধ প্রায় স্তীমিত হয়ে আসছিল, তখন আমি এক পজিশন থেকে আরেক পজিশনে সামনের দিকে যাওয়ার সময় শত্রু সেনাদের মাইন্স ফিল্ডে পড়ে যায় এবং আমার সামনে আমার সহকর্মী আরেকজন মুক্তিযোদ্ধা সেও পড়ে যায়। এবং আমি ওই মাইন্স ফিল্ডে পড়ে যাওয়ার পরে আমি যখন মাইন্স বিস্ফোরণে আমার একটা পা উড়ে যায়। কোন পা? আমার এই ডান পাটা উড়ে যায়। তো দেখতে পারবো আমরা? হ্যাঁ, এই যে ডান পাটা উড়ে যায়, ডান পাটা উড়ে যাওয়ার সময় এইখানে অ্যান্টি পার্সোনাল মাইন লাগার পরে এই জায়গাগুলো আমার উড়ে যায় এবং এই রক শিরা উপশিরাগুলা বিকশিত বিক্ষত রক্তে বয়ে যাচ্ছিল। তো আমি মাইন সম্বন্ধে যেহেতু আমার অভিজ্ঞতা ছিল, ট্রেনিং ছিল, তো আমি ওই যে একটা আলির উপরে মাইন পোতা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওইটাই আমি সামনে এগিয়ে গেছি এবং আমার সামনে যে মুক্তিযোদ্ধাটা যার মাইন পড়েছে আবার একটা মাইন্সে পড়ে যায়, তার হাত এবং বুকে লাগে। আমি ওটা দেখে পিছনে যখনই পিছাই, কিন্তু পিছনেই একটা মাইন্স ছিল, ওটাতে আমি
পড়ে যায় এবং আমি খুব নিজের আয়ত্তে আমি ওই খেতির জমিতে উল্টায় আমি ডিগবাজি দিয়ে ওখানে পড়ি এবং ওখানে পানি ছিল, পানিতে দেখলাম যে আমার পা রক্তে ভিজে লাল হয়ে গেছে। তো পরে আমি একটু আসতে একটা সাইডে আসি এবং আমার লুঙ্গি ছিল পরনে, আবার গামছা ছিল আমার, এই গামছা দিয়ে আমি এই পাটাকে এখানে রক শিরা এইগুলো বাঁধি আমার এসএলআরটা হাতে নিয়ে আমি আস্তে আস্তে পিছনের দিকে চলে আসি এবং আমি যেহেতু এসএলআর আর অন্য শত্রু সেনাদের নাই, আমাদেরই ছিল, আমি এসএলআরটা আমি উঁচু করে ধরি যাতে আমাদের লোকেরা দেখে টের পায় এবং আমার পা খোয়াটাও জানা ছিল যাতে আমার লোকগুলো ভুলবশত আমার উপর আবার অ্যাটাক না করে। আমি এইভাবে এসে আবার 80-90 গজ পিছনে এসে আমাদের যে এলপি ছিল লুকিং পোস্ট, সেখানে আসলে আমাদের সহকর্মী ববিন আর নুরুন নবী দুজন এসএফ তারা আমাকে কাঁধে করে নিয়ে যায়, পিছনে আমাদের একটা ছোট্ট চিকিৎসা কেন্দ্র আছে, সেখানে প্রাথমিক চিকিৎসা, আমার প্রাথমিক চিকিৎসা। এরপর কোথায় পরে আমাকে ওই একটা অ্যাম্বুলেন্সে উঠায় সর্বপ্রথম বাগডোগরা এয়ারপোর্টের সিএমএস এ আমার অপারেশন হয়। এবং এই অপারেশনের পরে আমার গ্যাংগ্রিন হয়ে গেলে আমাকে ব্যারাকপুর সিএমএস এ ভর্তি করা হয়। ব্যারাকপুর সিএমএস থেকে আমি রাঁচিতে যাই এবং রাঁচিতে আমার স্বাস্থ্যের খুব অবনতি হওয়ার পরে, ওটা একটু স্বাস্থ্যসম্মত জায়গা ছিল, আদার্স ট্রিটমেন্টের পরে রাঁচিতে আমি একটু সুস্থ হওয়ার পরে ভালো একটা অপারেশন হয়। এরপরে আমি খিরকির পরে আমি পুনা আর্টিফিশিয়াল লিম্ফ সেন্টার মহারাষ্ট্র সামরিক হাসপাতাল, সেখানে আমাকে পাঠানো হয় এবং ওইখানে পরবর্তী অপারেশনের পরে পুনা আর্টিফিশিয়াল লিম্ফ সেন্টারে একটা কৃত্রিম পা লাগায়। তারপরে আমি দেশ স্বাধীনের পরে মার্চে এমনি পুনা হসপিটালে আপনার কোনো উল্লেখযোগ্য? পুনা হসপিটালে যখন আমি ছিলাম তখন এটা ছিল আমার জানুয়ারির 5 তারিখ। তো জানুয়ারির 5 তারিখে মহারাষ্ট্রে পুনাতে একটা জনসভাও ছিল এবং হাসপাতালে আমরা মুক্তিযোদ্ধারা আছি, এই অনুষ্ঠানও আমাদের দেখতো ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। আমার ছবিটা দেখতে পাচ্ছি, আমাদের দেখতে আসে এবং আমার সঙ্গে কথা হয়। উনি বলছেন যে হ্যাঁ তোমরা সদ্য স্বাধীন দেশে যাবা তোমরা, এবং আমি যে ছাত্র মুক্তিযোদ্ধা ছিলাম ওটা আমি বললাম যে আমি স্টুডেন্ট ফ্রিডম ফাইটার। তুমি বলো ঠিক আছে, তোমাদের নেতা শেখ মুজিবুর রহমান জীবিত ফিরে আসবে, তোমরা চিন্তা করিও না, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমরা তাকে আমাদের এই যুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ওনার সহযোগিতার জন্য আমি ধন্যবাদ জানাই। এই যে আমি আপনাদের তাহলে অনেক বড় স্মৃতি। দ্বিতীয়ভাবে এইটাই আমার জীবনের একটা বড় স্মৃতি। হ্যাঁ, এইটা আমার জীবনে একটা বড় স্মৃতি। অ্যাক্সিডেন্টটাও যেমন এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাতে যে আমার আলোচনা হয়েছে যে ঘটনাটা, এটাও আমার জীবনের মুক্তিযুদ্ধের একটি স্মরণীয় ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ।